আচ্ছা, এখন আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হলো যে এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা শিখবো। চক্রবৃদ্ধি সুদে বার্ষিক সুদ যদি একবার গণনা মানে বছরের সুদ একবার গণনা করা হয় তাহলে কি হবে। তো এখানে একটা ফর্মুলা লিখছি আমরা আমরা বলছি প্রতিটা কনসেপ্টে যেভাবে আমরা আলোচনা করি সূত্র লিখলাম, এই সূত্রের পিছনে লজিকগুলো আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, আমরা যদি চাই এই ফর্মুলাটা এভাবে না লিখে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন, লজিকগুলো আমি বুঝাবো একটু পরে। অর ফিউচার ভ্যালু ইন্টু 1 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা চাইলে তিনটা ফর্মুলা যে কোনো ফর্মুলাতে যদি আমরা এই প্রেজেন্ট ভ্যালুটা বের করি একই অ্যান্সার আসবে। এবার আসো কেন এই তিনটা ফর্মুলায় রাইট হবে সেটা লজিকটা বুঝি। প্রথমে আসো এই ফর্মুলাটা আসলো কিভাবে সেটা কনসেপ্টটা বুঝবো, দেন আমরা এই ম্যাথটাকে পুরো আবার সলভ করে দেখাবো। তো প্রথমে আসো এই উদাহরণ দিয়ে আমরা ম্যাথটা সলভ করার জন্য আগে টাইমলাইন আঁকবো। টাইমলাইন এঁকে কি করবো, আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। তো দেখো এখানে আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে সোনালী ব্যাংক থেকে 4 বছর পরে, তার মানে 4 বছর পরে হলো কি ফিউচারের কথা বলতেছে আমাদের, এটা ফিউচারের কথা। আচ্ছা এই 4 বছর পরে কত টাকা আসবে, তাহলে এটা কি আমাদের ফিউচার ভ্যালু। আচ্ছা পেতে চাইলে বর্তমানে, তার মানে আমাদের কি বের করতে বলছে বর্তমানে, তার মানে কি বর্তমানে কত হবে সেটা বের করতে বলছে। আর যদি বলছে কি আমাদের ব্যাংক সুদের হার কত পার্সেন্ট 10%, তাহলে এটা কি আমাদের আই। ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা একটা টাইমলাইন আঁকি, দেখো টাইমলাইনে আমরা যখন প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালুতে গেছিলাম, প্রেজেন্ট ভ্যালু থেকে তখন আমরা কি করছিলাম চক্রবৃদ্ধি সুদগুলো যোগ করছিলাম, কিন্তু আমি তো এখন ওইখানে গেছিলাম যে যোগ করে গেছি, এখন আমি কোথায় আসবো, আগের অবস্থায় আসবো। তার মানে আমি 0 ইয়ার মানে কি প্রেজেন্ট ভ্যালুতে আসবো। আর কয় বছর পরে আসবো, 4 বছর পরে আসবো। তাহলে এখন 4 বছর পরে আমি কত টাকা পাইতে চাই, 60,000 টাকা। তাহলে আজকে কত রাখতে হবে, ঠিক না। এই তো আমাদের আলোচনা। এখন দেখো যদি আমি চিন্তা করি এই যে 60,000 টাকা, এই 60,000 টাকা আমাদের কত বছরের দিকে আসতে হবে দেখো তো একটু। এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তার মানে 4 বছর বাট্টা করতে হবে। কয় বছর বাট্টা করতে হবে, 4 বছর। তাহলে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ যোগ করে দিয়ে গেছি, তাহলে এখন কি করবো, মাইনাস করতে করতে আসবো। আচ্ছা যদি মাইনাস করতে করতে আসি তাহলে একটু চিন্তা করো তো কিভাবে করবো আমরা। এই টাকা থেকে আমরা কি করব, চক্রবৃদ্ধির এই যে সুদের পরিমাণটা কি করব, মাইনাস করব। তাহলে কিভাবে লিখবো দেখো, এখান থেকে এদিকে যদি আসতে চাই তাহলে আমরা কি করব দেখো, কি করব এভাবে লিখলাম, লিখে এই মানটা 10 পরে সুদ দিতে বলছে নাকি। তাহলে উপরে মাইনাস কত বছর করব, এখান থেকে এই পর্যন্ত আসতে কয় বছর, 1 বছর বারটা করব নাকি 4 বছর, মানে একবার করলাম। তারপরে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি আসি তাহলে এখান থেকে এই পর্যন্ত আরেকবার বারটা করব। তাহলে এখানে মানে এক কথা হলো মাইনাস করব, ঠিক না। তাহলে মাইনাস যদি করতে চাই তাহলে এখানে আমি 2বার কি করব, মাইনাস করব। এখন মাইনাস যদি করতে চাই তাহলে কিভাবে লিখবো, 1 প্লাস 0.10 আবার ইন্টু 1 প্লাস, তারপর এখানে 2বার আমি কি করবো, মাইনাস করবো এই মানটাকে, নাই করবো না, করব। তাহলে এখন মাইনাস যদি করতে চাই তাহলে এখানে আসো, এখান থেকে এখানে কয় বছর করব, তাহলে এই 2 বছরের প্লাস মাইনাস করে এখানে আরেক বছর নাকি। তাহলে ওই 4 থেকে এই 0 পর্যন্ত আসতে হলে প্রথম বছর পর্যন্ত আসতে হলে কয় বছর লাগবে আমাদের, 60,000 টাকা 1 প্লাস 0.10 তারপরে ইন্টু 1 প্লাস 0.10 1 প্লাস 0.10। তাহলে এখন এই যে এই দ্বিতীয় থেকে এই পর্যন্ত আসতে আমার কত বছর মাইনাস করবো, আমি 60,000 টাকা থেকে এই তিনটা ব্যালেন্স কি করব, নেগেটিভ করব। আবার এখান থেকে এই পর্যন্ত যদি আসতে চাই তাহলে আরেক বছর, তার মানে এই 3 বছরের সুদ আসল এবং চতুর্থ বছর কি করব, একই কাজ করব। 1 প্লাস 0.10 1 প্লাস 0.10 ইন্টু 1 প্লাস 0.10 ইন্টু 1 প্লাস 0.10। এখন এই পুরো মানটা আমরা ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন আসবো তখন কি করে করে আসবো, মাইনাস করে করে আসবো। তাহলে মাইনাস যদি করে করে আসি তাহলে এই পুরো মানটাকে কি করবে, এই 60,000 মাইনাস করবো না আমরা।
তার মানে যদি 60,000 থেকে মাইনাস করতে চাই তাহলে 60,000 লিখলাম, আর এখানে 1 হলো কি আমাদের 1 টাকা, মানে 1 টাকার সুদ আসল আমরা করবো, তাহলে 1 টাকা সুদ আসল লিখলাম। আর এখানে 0.10, তাহলে 0.10ও লিখলাম। এখন এই 0.10 কতবার আছে দেখো তো এই বছর আইসা, 1 2 3 4, তার মানে 4 বছর আমি কি সুদ আসলে যোগ করে করে এখানে গেছিলাম। তাহলে এখানে কি করবো, ভাগটা করবো, মানে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে আসতে হলে কি করি আমরা, ভাগটাকরণ করি। কি করি, ভাগটাকরণ মানে নেগেটিভকে ইন্ডিকেট করে, মানে ফিউচার থেকে প্রেজেন্টে আসার জন্য আমি কি করতেছি, ভাগটা করতে। তার মানে আমি কি করব, মাইনাস করব। তাহলে এই পুরো মানটা যোগ করে করে 60,000 টাকা হয়েছে, তাহলে এই মানগুলো বাদ দিলেই তো আমার 60,000 টাকাতে প্রেজেন্টে চলে আসতে পারি। তাহলে এখন এই যে মানগুলো 1 2 3 4, চারটা মান আছে, এই চারটা মানকে আমাদের 4 বছর কি করব, আমি মাইনাস করব। মানে সিম্পল কথা, আমি এই 4 থেকে 0 আসতে যাই, তাহলে কি করব, 4 থেকে 0 আসতে গেলে কি করব, 4 থেকে 4 মাইনাস করব। যেভাবে আমি যোগ করে করে গেছিলাম সেভাবে বিয়োগ করে করে আমি 0 তে আসবো, তার মানে আমি এই ভ্যালুতে আসবো। তাহলে এখন আমি কি করব, 4 মাইনাস করবো এখানে। ইয়ার এতটুকু কনসেপ্ট বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো এই পুরো কনসেপ্টটা যদি আমরা এই ভ্যালুতে রূপান্তর করি, তাহলে এই 60,000 টাকা কি ভ্যালু আমাদের, ফিউচার ভ্যালু। আর 1 হলো কি আমরা 1 টাকা, ভ্যালুটাকে আমরা পজিটিভ করার জন্য 1 করছিলাম, পূর্বের লেকচার আমরা বুঝাইছি। আর এই যে 0.10 এটা হলো কি আমাদের আই এর মান, আর এইটা হলো কি আমাদের এন এর মান। আর এই মাইনাসটা কেন হলো, ভাগটাকরণ করার কারণে হলো, বুঝতে পারছি? এখন দেখো এইটাকে আমরা চাইলে আবার আরেকভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, ম্যাথমেটিক্সের ভাষায় এই মাইনাস এনটাকে আমি পজিটিভে আনতে পারি। কি করতে পারি, পজিটিভে। পজিটিভে যখন আমি আনবো তখন এই -1 এর পরিবর্তে উপরে চলে আসবে কি 1, আর এই পুরো মানটা চলে আসবে কোথায়, নিচে। তাহলে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার n। এখন দেখো আমাদের যে অ্যাকচুয়াল এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আসবে কিভাবে আমরা, এখন দেখো এই এই ফিউচার ভ্যালুর নিচে কি আছে, আমরা জানি ম্যাথমেটিক্সে যে কোনো সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে, তাহলে 1। এখন আমি যদি এই ফিউচার ভ্যালু আর 1 যদি গুণ করি তাহলে কি আসে, ফিউচার ভ্যালু। আর 1 আর এটা যদি গুণ করি তাহলে কি আসে, 1 প্লাস। দেখো এই তিনটা ফর্মুলা, আসলে ফর্মুলা কি আমাদের, এইটা প্রথমে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা হওয়ার কথা ছিল, এটাকে আরো মডিফাই করে আমরা কি করলাম, এইটা করলাম, এবং আলটিমেট মডিফাই উত্তর কি আমাদের এইটা। তার মানে তুমি এখানে যে কোনো মান দিয়ে অঙ্কটা করো, রেজাল্ট সেম আসবে। তুমি একটু দেখো তো করেন, তুমি এখানে মানটা করে দেখো কি। আচ্ছা, এখন তাহলে খেয়াল করে আমরা যদি দেখো তিনটা ফর্মুলার মান যে অ্যাকচুয়াল আসে, এটা সিম্পল কথা, আমরা লজিক তো বুঝতে পারছি। তো এবার দেখো এখানে ফিউচার গুলোর মান বসাও, 60,000 টাকা, 1 প্লাস 0.10 টু দি পাওয়ার -4 করো, দেখো অ্যান্সার কি আসে। আবার এই মানটাও করো, 60,000 ইন্টু উপরে 1, নিচে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 4। আর এখানেও করো 60,000 ডিভাইড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 4। দেখো এই তিনটার মান কি সেম আসে না, 40,981। দেখো প্রতিটার মানই কিন্তু 40,981 আসবে। দেখো তো বুঝতে পারছি কিনা ফর্মুলা। তার মানে ফর্মুলা যে এইটা আমার মুখস্থ তো ব্যাপারটা এরকম না, ফর্মুলা এই দুটো অ্যাপ্লাই করতে হবে, এবং এই দুটো কেন হয় কিভাবে হয় বুঝতে পারলাম, লজিক ক্লিয়ার, এবার বুঝছেন? আচ্ছা, এবার আমরা তাহলে এই ম্যাথটাকে এভাবে তো পরীক্ষা হলে করবো না, তাহলে গুছায় কিভাবে করবো সেটা দেখাই দিই সমাধান করে। তো আসো সমাধানটা আমরা একটু সুন্দর করে লিখে দেখাই দিই কিভাবে আমরা খাতায় উপস্থাপন করব। আমাদের ফর্মুলা লজিক বুঝতে পারলাম কেন ফর্মুলাটা এরকম হলো, হ্যাঁ, তিনটা ফর্মুলা লজিকে ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে আমরা সমাধান করি। তো প্রথমে সমাধান যখন আমরা করব, প্রথমে লিখব কি, এখানে দেখো আমাদের ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু কত দেওয়া আছে আমাদের, 60,000। আচ্ছা, এবার দেখো আমাদের সময় কত আছে, সময়, হ্যাঁ, 4 বছর। সুদের হার কি দেওয়া আছে, সুদের হার কি দেওয়া আছে দেখো তো আমাদের 10%, তাহলে 10% বা 0.10, ঠিক আছে। আর আমরা কি নির্ণয় করবো এখানে, বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখন লিখবো কি, আমরা জানি, এখন যে কোনো তুমি এখানে যেই ফর্মুলা মন চায় বসাও, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো কি লিখবো, ভবিষ্যৎ মূল্য
আচ্ছা, আমাদের পাঠ্য বইতে মেজরিটি সব বইতে এই ফর্মুলা অ্যাপ্লাই করছে, এই জন্য আমরা এই ফর্মুলাটা এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে ফিউচার ভ্যালু কত ছিল আমাদের? 60,000। 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 4। এখন এই এতটুকুর মান কত আসে বলো তো একটু ক্যালকুলেশন করে। এই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 4 কত আসে? 1.44641 আর আসে। তারপর কত আসতে নেই ভাগ করলাম 40,000। তো দেখো আমাদের উত্তরটা কি বুঝতে পারলাম? সবাই লজিক ক্লিয়ার? হ্যাঁ, 981। তাহলে আমরা কি সবাই বুঝতে পারলাম কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আসো। তো এখন আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হলো কি, যে একই অর্থের বর্তমান মূল্য নির্ণয় করব। সুদ কি? চক্রবৃদ্ধি সুদ। আর বছরে কতবার গণনা করব? একাধিকবার, মানে কি কম্পাউন্ডিং হবে একাধিকবার। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের ফর্মুলাটা আমরা চাইলে 3 ভাবে যে কোনো ভাবে প্রকাশ করতে পারি। আমরা পূর্বে যে ফিউচার ভ্যালু নির্ণয়ের একাধিকবার শুধু একাধিকবার গণনা করা হয়, সেখানে আমরা এই এমটা কেন এই যে আয়ের নিচে ভাগ হয় এর সাথে কেন গুণ হয় লজিক বুঝাইছিলাম, ঠিক না? তাহলে এখন আর আমরা এখানে বুঝাবো না, আমরা জাস্ট এই ম্যাথটাকে কি করে দিব? সলভ করে দিব। দেখো এখানে আমাদের কি বলা আছে, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট? তার মানে এটা হলো আমাদের আয়ের মান। বলছে কত টাকা 5 বছর পরে, তার মানে কি 5 বছর পরের টাকা কত দেওয়া আছে? 15,000 টাকা। তাহলে হলো ফিউচার ভ্যালু। আর 5 বছর হলো কি আমাদের এন। আর কত টাকা বের করতে হবে আমাদের? বলছে সুদ কিভাবে গণনা করবো? বলছে ষান্মাসিক হারে। ষান্মাসিক হার বলতে বোঝানো হয় 6 মাস পর পর। 6 মাস পর পর। তার মানে 6 মাস পর পর হলে 12 মাসের 2 বার চক্রবৃদ্ধি হবে। তার মানে এই অঙ্কে এম এর সংখ্যা কত হবে? 2। লজিক কি ক্লিয়ার? কেন 2 হবে? তার এই 8% সুদ। দেখো এই আয়ের নিচে এম কেন ভাগ হলো আবার একটু হালকা আলোচনা করি। দেখো এই 8% যে সুদ আছে, এই সুদটা আমরা 6 মাস পর পর মানে 2 বারে দিব। কয়বারে দিব? 2 বারে। এই জন্য এখানে কত হবে? 2। আর এই 2টা কিভাবে আসলো? দেখো আমাদের 12 মাসে যদি 1 বছর চিন্তা করি, 6 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে কত হয়? 2 বার। তাহলে আমরা এই যে এমটা নির্ণয় করে ফেললাম। তাহলে এই 2 এখানে লিখলাম। তাহলে এখন এই সুদের টাকাটা আমরা কি করব? 1 টাকার উপর ধরি আমরা। তাহলে 1 টাকা সুদ আসল বের করি আমরা এখানে, বা 1 টাকাকে বাট্টা করি, যাই করি 1 টাকাই করি তো। তাহলে এখন এইটাকে কি করব? তখন আমরা এই যে বছর আমাদের কত বছর বলছে? 5 বছর। তাহলে 5 × 2, তার মানে প্রতি বছর 2 বার করে সুদ পাইলে কতবার সুদ পাবো? 10 বার। এই জন্য এখানে 10 হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যদি এতটুকু লজিক আমরা বুঝি তাহলে আমরা কি এটা সমাধান করে দিই নাকি? তাহলে এতটুকু বুঝতে পারছি যে আয়ের নিচে কেন এম হবে আর এন এর সাথে এম কেন গুণ হবে। আচ্ছা, এইবার আমরা তাহলে সমাধানে চলে যাই। হ্যাঁ, তো দেখো আমরা কিভাবে সমাধান করব খাতায়। তাহলে এভাবে লিখবো সমাধান। দেখো এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে? দেখো তো ভবিষ্যৎ মূল্য আমাদের দেয়া আছে 15,000 টাকা। তারপরে দেখো সুদের হার কত দেওয়া আছে? সুদের হার আয় কত দেওয়া আছে? 8%। 8কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 0.08। বছর কত দেওয়া আছে? বছর দেওয়া আছে 5 বছর। আর আমরা আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা কত দেওয়া আছে? চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা কি বলি? এম দ্বারা প্রকাশ করি। তাহলে এখন 12 মাসে যদি আমরা বছর চিন্তা করি তাহলে কয় মাস পর পর চক্রবৃদ্ধি হবে? 6 মাস। তাহলে কত আসে উত্তর? 2 বার। আমরা কি নির্ণয় করবো এখানে? বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য আমরা কি বলি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখানে দেবো কি আমরা জানি বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু
1 প্লাস আই ডিভাইড বাই এম এন ইন্টু এম। তাহলে এখন ফিউচারগুলো কত আছে আমাদের? 15,000 টাকা। 1 প্লাস 0.08 ডিভাইড বাই 2 5 ইন্টু 2। এখন এই মানটা কত আসে নিচে একটু ক্যালকুলেশন করে বলো তো আমাকে, পুরো মানটা কত আসে? পনেরো হাজার এই পুরো মানটা বলো কত আসে? 15,000 নিচে কত আসে এই মানটা? 1.480244। এখন ভাগ করি তো কত আসে? 15,000 ভাগ এটা, 10,000। তার মানে আমাদের, তাহলে এখন দেখো আমাদের কত টাকা জমা করতে হবে? এখন 10,133 টাকা কি করতে হবে? জমা করতে হবে 15,000 টাকা পেতে হলে। বুঝতে পারছি না বুঝি নাই? কথা ক্লিয়ার? এই সবাই বুঝছে? ওকে, আসো।